ওয়েলকাম ছাত্র বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে পাঠানো মডেল অ্যাক্টিভিটি টাস্ক হিস্টোরি ক্লাস 8 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস অষ্টম শ্রেণীর পার্ট 1-এ দেখো দুটো অধ্যায় থেকে তোমাকে প্রশ্ন করেছে। আঞ্চলিক শক্তির উত্থান, 2 নাম্বার ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এবার 1 নাম্বার আমাকে প্রশ্ন কি করেছে দেখো, দেওয়ানি অধিকার, দ্বৈত শাসন ব্যবস্থা ও ৭৬-এর মন্বন্তর কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। ১০০ থেকে ১২০টি শব্দের মধ্যে তা লেখো। দেখো এইভাবে লিখতে হবে। দেখো এইভাবে লিখতে হবে, ১৭৬৫ খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর ১৭৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলছিল। এই সময়কালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর পরিণতি স্বরূপ ১৭৭০ খ্রিস্টাব্দে তথা ১১৭৬ বঙ্গাব্দে বাংলায় ৭৬-এর মন্বন্তর ঘটেছিল। ১৭৬৫ খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার দানে বাধ্য হন। দেওয়ানির অধিকার বলে কোম্পানি অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পায়। এরপরে প্যারাগ্রাফ করে লিখতে হবে। দেখো, এরপর দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাণিজ্যিক অধিকারকে কাজে লাগিয়ে বাণিজ্যে একচেটিয়াভাবে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এর ফলে দেশীয় শিল্প বাণিজ্যের ধ্বংস সাধন ঘটে। দ্বৈত শাসন ব্যবস্থার কুফল হিসাবে বাংলায় ৭৬-এর মন্বন্তর নেমে আসে। এরপরে প্যারাগ্রাফ দিয়ে তোমরা লিখবে, ৭৬-এর মন্বন্তরের পরিণতি হিসাবে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অভাবের তাড়নায় গরু, মহিষ, কৃষি যন্ত্রপাতি এমনকি পুত্র কন্যাকে বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল। তাহলে ১ নাম্বার প্রশ্নের উত্তর আমার হয়ে গেল। টাস্ক অষ্টম শ্রেণী ইতিহাস পার্ট 1-এর 2 নাম্বার প্রশ্নটা কি বলেছে, নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলি পূরণ করুন। এখানে উদ্যোগ, প্রশাসক, অন্যান্য উদ্যোগ। এখানে উদ্যোগের এখানে লেখা আছে ১৭৭৩ থেকে ১৭৮১ খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটে। তখন প্রশাসক কে ছিলেন, অন্যান্য উদ্যোগ কি ছিল। তারপরে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন। সেখানে প্রশাসক কে ছিলেন আর অন্যান্য উদ্যোগগুলি কি ছিল লিখতে হবে। ২ নম্বর প্রশ্ন, উদ্যোগ। ১৭৭৩ থেকে ১৭৮১ খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটে। প্রশাসক ছিলেন ওয়ারেন হেস্টিংস। অন্যান্য উদ্যোগ, ১ নাম্বার হিন্দু আইনগুলির সংকলন করেন। ২ নাম্বার প্রচলিত আইনগুলির অভিন্ন ব্যাখ্যা। এরপরে দেখো, দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। প্রশাসক ছিলেন লর্ড কর্নওয়ালিস। অন্যান্য উদ্যোগ ছিল বিচার ব্যবস্থাকে নতুন করে সাজানো। ২ নাম্বার নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের অধিকার স্বীকৃত করা। তারপরে দেখো, উদ্যোগ, প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন। প্রশাসক ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। অন্যান্য উদ্যোগ ছিল মহলওয়ারি বন্দোবস্ত চালু করেন। ২ নাম্বার ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন। তাহলে আমাদের ২ নাম্বার প্রশ্নের উত্তরটা হয়ে গেল। বলেছে নিচের শব্দ ছকটি পূরণ করো, অর্থাৎ এই ছকটি পূরণ করতে হবে। উপর নিচ, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত। ১ নাম্বার হবে বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা। ১ নাম্বারে এখানে লিখতে হবে বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতার নাম। ২ নাম্বার যার প্রস্তাব অনুযায়ী তিনটি প্রেসিডেন্সিতে ৩টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। এই যে ২ নাম্বারের উপর নিচে এখানে বসাতে হবে। ৩ নাম্বার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিন্দু কলেজ তৈরির সাথে যুক্ত ছিলেন। ৩ নাম্বার উপর নিচে এইভাবে এখানে বসাতে হবে তার নাম। এবার পাশাপাশি এবার ৪ নাম্বার হলো কলকাতা
মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? 4 নম্বরের কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তার নাম। 5 নম্বর 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা। এই যে 5 নাম্বার, এখানে 5 নাম্বার শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা। এটা পাশাপাশি এখানে বসাতে হবে 5 নাম্বার। এবার 6 নাম্বার দেখো, হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন অন্যতম শিক্ষা অনুরাগী। 6 নাম্বার পাশাপাশি এখানে বসাতে হবে। দেখো তাহলে উত্তরটা। দেখো 1 নাম্বার উপর নিচ বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা। 1 নাম্বার জোনাথন ডাঙ্কান। 1 নাম্বার উপর নিচ বসিয়ে দিলাম। 2 নাম্বার যার প্রস্তাব অনুযায়ী 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। 2 নাম্বার চার্লস উড, উপর নিচ। এবার 3 নাম্বার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিন্দু কলেজ তৈরির সাথে যুক্ত ছিলেন এডওয়া হাইড ইস্ট। 3 নাম্বার হয়ে গেল এডওয়া হাইড ইস্ট। এবার দেখো পাশাপাশি 4 নাম্বার কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। 4 নাম্বার পাশাপাশি ওয়ারেন হেস্টিংস। 5 নাম্বার 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা। তাহলে 5 নাম্বার পাশাপাশি হলো তোমার ব্যাপটিস্ট মিশন। এবার 6 নাম্বার হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন অন্যতম শিক্ষা অনুরাগী ডেভিড হেয়ার। তাহলে 3 নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল। তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 হিস্টোরি পার্ট 1 এর 3টা প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 হিস্টোরি ইতিহাস পার্ট 2 এর প্রশ্নগুলোকে নিয়ে দেখো। 1 নাম্বার প্রশ্নটা কি বলেছে? অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামো বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই বিপর্যয়ের কারণগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? দেখো এই প্রশ্নটার উত্তর একটু পয়েন্ট দিয়ে লিখবে। 1 নাম্বার পয়েন্ট দেখো, অনেক ক্ষেত্রেই মুঘল সাম্রাজ্যের অবনতিকে মুঘল সম্রাটদের ব্যক্তিগত দক্ষতা ব্যর্থতা দিয়ে ব্যাখ্যার চেষ্টা করা হয়। যদিও একটি সাম্রাজ্য তথা শাসন ব্যবস্থা শুধুমাত্র ব্যক্তি সম্রাটের দক্ষতা যোগ্যতার উপর নির্ভর করে না, এক্ষেত্রে মুঘল সম্রাটদের অবনতির জন্য আরও বেশ কিছু কারণকে দায়ী করা যায়। এটা 1 নাম্বার পয়েন্ট। এবার দেখো 2 নাম্বার, তোমরা একটু প্যারাগ্রাফ দিয়ে লিখবে ফাঁকা করে। আমার এখানে তোমরা প্যারাগ্রাফ দিয়ে একটু ফাঁকা করে লিখে দিবে। 2 নাম্বার দেখো, মুঘল সম্রাটদের মধ্যে ঔরঙ্গজেবের পরবর্তী সময়ে শাসকগণ ছিলেন অযোগ্য। আসলে মুঘল শাসনকালের শেষের দিকে নানা কারণে মুঘল শাসন কাঠামোয় সমস্যা দেখা দিয়েছিল। জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকে শুরু হয় এই সমস্যা, যা ঔরঙ্গজেবের আমলে স্পষ্ট হয়ে ওঠে। তাহলে 2 নাম্বার পয়েন্ট হয়ে গেল। এবার 3 নাম্বার পয়েন্টটা একটু প্যারাগ্রাফ করে লিখবে। 3 নাম্বার পয়েন্টটা লেখো। দেখো, ঔরঙ্গজেবের পরবর্তীকালের সম্রাটরা সামরিক সংস্কার না করায় জায়গিরদারি ও মানসবদারি সংকট, কৃষি সংকট প্রভৃতির মোকাবেলায় ব্যর্থ হওয়ায় আঞ্চলিক শক্তিগুলি মাথাচাড়া দেয়। মুঘল শাসন কাঠামোর দুর্বলতার সুযোগে বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যার মতো আঞ্চলিক শক্তিগুলি প্রায় স্বাধীন হয়ে ওঠে। তাহলে 3 নাম্বার পয়েন্ট এই পর্যন্ত দেবে। তারপর 4 নাম্বার পয়েন্টটা একটু প্যারাগ্রাফ দিয়ে লিখবে। সবশেষে বলা যায়, এটা 4 নাম্বার পয়েন্ট, একটু তোমরা প্যারাগ্রাফ পার্ট করে লিখবে। সবশেষে বলা যায়, ঔরঙ্গজেবের শাসনকাল থেকে মুঘল সম্রাটের উত্তরাধিকারীদের দুর্বলতা ও অযোগ্যতার পাশাপাশি সমস্ত কারণগুলি মুঘল সাম্রাজ্যের অবনতি ঘটাতে সাহায্য করেছিল। তাহলে 1 নাম্বার প্রশ্নের আমার উত্তর হয়ে গেল। 2 নাম্বার প্রশ্নটা কি বলেছে? জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা তৈরি করো। দেখো 2 নাম্বার প্রশ্নটা, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলি ছিল: 1 নাম্বার, বাংলার নদীপথ জরিপ করা হয়। জেমস রেনেল বাংলার নদীপথগুলির জরিপ করেন। ব্রিটিশ কোম্পানি তাকে ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করেন 1767 খ্রিস্টাব্দে।
এবার দেখো 2 নম্বর পয়েন্ট, জমিদারি জরিপ। পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভের নেতৃত্বে কোম্পানি কলকাতা থেকে কুলপি পর্যন্ত 24টি পরগনার জমিদারি পায়। ক্লাইভ এই জমিদারি মাপজোকের ব্যবস্থা করেন। 3 নম্বর পয়েন্ট, কমিটি ও বোর্ড গঠন। রাজস্ব আদায়ের জন্য কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ নামের একটি কমিটি ও পরে গঠন করা হয় কমিটি অফ রেভিনিউ। 4 নম্বর, ইজারাদারি ব্যবস্থা। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলার একটি নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন। 5 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। তাহলে আমার 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস পার্ট 2 অষ্টম শ্রেণীর 3 নম্বর প্রশ্ন কি বলেছে, উপযুক্ত তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। এখানে গভর্নর জেনারেল, সময়কাল দিতে হবে। এখানে অধীনতামূলক মিত্রতা নীতি, সত্য বিলোপ নীতি, প্রভাবিত রাজ্য, মূল নীতি। তাহলে দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা এইভাবে লিখব। দেখো গভর্নর জেনারেল, এখানে লিখতে হবে লর্ড কর্নওয়ালিস। অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড কর্নওয়ালিস। সময়কাল 1798 খ্রিস্টাব্দ। প্রভাবিত রাজ্য সুরাট, হায়দ্রাবাদ। 1 নম্বর সুরাট, 2 নম্বর হায়দ্রাবাদ। মূলনীতি দেখো 1 নম্বর, দেশীয় রাজ্যগুলিকে নিজেদের খরচে একদল ইংরেজ সৈন্য রাখতে হবে। 2 নম্বর, মিত্রতা নীতিতে আবদ্ধ রাজ্যে ব্রিটিশ রেসিডেন্ট থাকবে। এবার দেখো গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি, সময়কাল 1848 খ্রিস্টাব্দ। প্রভাবিত রাজ্য সাতারা, সম্বলপুর। এবার মূলনীতি 1 নম্বর, কোনো রাজ্যের রাজা অপুত্র অবস্থায় মারা গেলে রাজ্যটিকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে রাখা হবে। 2 নম্বর, কোনো দত্তক পুত্রের উত্তরাধিকারী সত্ত্বকে স্বীকার করা হবে না। তাহলে আমার 3 নম্বর প্রশ্নের উত্তরটা এখানেই হয়ে গেল, শেষ হলো। অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের জন্য যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমরা অনেক ভালো থেকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।